আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়ে দুনিয়ায় আসে। গল্পটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার নাম ছিল রাব্বি। রাব্বির সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনই আমাকে প্রপোজ করে। আমারও তাকে ভালো লাগতে শুরু করে, আর এইভাবেই তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয়। রিলেশনের বয়স যখন 1.5 বছর হয় তখন হঠাৎ আমার বাড়ি থেকে বিষয়টা জানাজানি হয়ে যায়। তো জানাজানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার করা হয় এবং তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে সবাই। আমাকে বাড়িতে একদম আটকে রাখা হয়। টয়লেটে গেলেও আমাকে আমার মা গার্ড দিয়ে রাখতো। প্রায় 16 দিন যাবত আমি এই অবস্থায় ছিলাম। তারপর আমি আমার মায়ের ফোন চুরি করে রাব্বিকে কল দেই। কল দিয়ে অনেক কান্নাকাটি করি আর তাকে বলি তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তারপর রাব্বির আব্বু আমাদের বাড়িতে ঘটক পাঠায় ঠিকই, কিন্তু 2 লাখ টাকা দাবি করে। তো ওই জায়গায় আমার আব্বু আম্মুর কথা ছিল যে যৌতুক তো অনেক দূরের কথা, আমরা মেয়েকে দরকার পড়লে নিজের হাতে মেরে ফেলবো, কিন্তু এই জায়গায় কখনোই বিয়ে দিব না। রাব্বিদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে আমাদের থেকে নিচু ছিল আর কি। এই বিষয়টা এখানেই থমকে যায়। আমার আব্বু আম্মু আমাকে ওখানে বিয়ে দিবে না, আর রাব্বির আব্বু আম্মু যৌতুক ছাড়া আমাকে নিবে না। এসব কাহিনীর পর সে আমাকে কল দিয়ে বলতেছে আমার অবস্থা খুবই খারাপ, তুমি যদি এখন না আসো আমি সুইসাইড করে ফেলবো। আমি এই কথা শুনে অনেক ভয় পেয়ে যাই, কারণ তাকে আমি অনেক ভালোবাসতাম। আমার লাইফের ফার্স্ট রিলেশন ছিল, তাই অতিরিক্ত আসক্ত হয়ে গিয়েছিলাম। আমি তখন ভাবি তার কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। ঠিক 7 দিনের মাথায় আমি তার হাত ধরে পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে 1,20,000 টাকা কাবিন করে আমাদের বিয়ে হয়। তারপর রাব্বি আমাকে নিয়ে আলাদা একটা ভাড়া বাসায় উঠে। দিনকাল ভালোই কাটছিল আমাদের, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে। বিয়ের 5 দিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দেয়। ফোনে কথা বলার এক পর্যায়ে আমার স্বামী তার মাকে বলতেছে আম্মু আমি মেয়েটাকে নিয়ে আসিনি। মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতেছে আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। এই কথাটা শুনে আমার খুবই কষ্ট লেগেছিল। যাই হোক, এরপর 10-15 দিন পর আমার বাসা থেকে ফোন আসলো, কিন্তু তাদের একটাই কথা, তারা কেউ মেনে নিবে না, এমনিতে নাকি খারাপ লাগতেছিল তাই কথা বলল। এরপর বিয়ের 20 দিনের মাথায় আমার স্বামী ফোনটা আমার কাছে রেখে কাজে চলে যায়। তখন আমি ফোনটা ঘাটাঘাটি করতে করতে মেসেঞ্জারে ঢুকি। ঢোকার সাথে সাথে দেখি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু SMS, কিছু ছবি, কিছু ভিডিও ছিল। আমার স্বামী সেই মেয়েটার সাথে বারবার ফিজিক্যালি সম্পর্ক করেছে, সে আমার সাথে ডবল ডেট করেছে। এটা জানার পর আমি ভেতর থেকে মানসিকভাবে ভেঙে পড়ি, যার জন্য আমি আমার ক্যারিয়ার শেষ করেছি, বাবা মার মনে কষ্ট দিয়ে বাড়ি ছেড়েছি, আর সেই মানুষটা এত বাজেভাবে আমাকে ঠকালো। যাই হোক, এই বিষয়গুলো যখন আমি দেখলাম তখন আমি সবকিছু মেনে নেই। আমি আমার স্বামীকে বলি দেখো যা কিছু হয়েছে হয়েছে, তুমি সবকিছু ভুলে যাও, আমি এসব ভুলে থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে ঠিক হয়, আর সেই সুযোগে সবাই মিলে আমার বাবা মাকে বোঝায় যেন তারা আমাদের মেনে নেয়। আমার বাবা মাও সবার কথায় আমাদের মেনে নেয়। আমার স্বামীকে সবাই পছন্দ করে, জামাই হিসেবে যতটুকু আদর যত্ন সম্মান সবকিছুই সে পেয়েছে। এর কিছুদিন পর আমি বেবি কনসিভ করি। আমার স্বামী আমাকে সবসময় বলতো যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায় ওইসব ভিডিও দেখবা, ওইসব খাবার খাবা। প্রেগনেন্সির সময়ে আমার অনেক কিছু খেতে মন চাইতো, কিন্তু সে আমাকে কিছু এনে দিত না। এক ফোঁটা দুধ দিন যে আমাকে কিনে খাওয়াবে তার সেইটুকুও সামর্থ্য ছিল না। তারপরও আমি তার হাত ছাড়িনি। যেদিন আমার ডেলিভারি পেইন উঠলো তখন ছিল রাত 12টা। সেই সময় আমার মাও ছিল আমার কাছে। আমার স্বামী আমার মাকে বলল আপনি আপনার মেয়েকে নিয়ে আপনাদের বাড়িতে চলে যান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তখন ব্যথায় কান্না করতে করতে তার গলা জড়িয়ে ধরে বললাম তুমি আমাকে পাঠিও না, আমার শক্তি নেই ডেলিভারির ব্যথা নিয়ে এত দূর রাস্তা জার্নি করার। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। সে আমাকে রাত 12:30টার সময় বাসে তুলে দেয়। সেই সময় শুধু আমার আম্মু ছিল আমার সাথে। 7 ঘন্টা জার্নি করি ডেলিভারির ব্যথা নিয়ে। বাসা যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয়। আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। বাবু হওয়ার 3 মাস পর আমার স্বামী আমাদের মা মেয়েকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আমার স্বামী জব করতো সেই সূত্রে। আমার মেয়ের বয়স যখন 6 মাস তখন বুঝতে পারি তার আচরণ অস্বাভাবিক। তখন আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যেটা বলে সেটা শুনে আমরা আঁতকে উঠি। ডাক্তার বলে আপনার বাচ্চা ব্রেনে আঘাত পেয়েছে, তার ব্রেনের ম্যাক্সিমাম অংশই ড্যামেজ হয়ে গেছে, আপনারা যদি চিকিৎসা না করান তাহলে সে প্রতিবন্ধী হবে। আমার বাচ্চার এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র আমার স্বামী। যেদিন আমার ডেলিভারির পেইন উঠেছিল, পেইন ওঠার আগ মুহূর্তে আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু তাই নয়, প্রেগনেন্সির প্রথম মাস থেকে শুরু করে 9 মাস পর্যন্ত সে কন্টিনিউ আমার সাথে শারীরিক সম্পর্ক করে এসেছে।
আমি অনেক বোঝাতাম, অনেক কান্নাকাটি করতাম, তাকে বলতাম আমার অনেক কষ্ট হয়, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, বাচ্চাটা তো তোমার, ক্ষতি হলে তো তোমারই হবে। ঘটনা এখানেই থেমে নেই। আমার বাচ্চার চিকিৎসা বারবার আমার স্বামী বন্ধ করে দিয়েছে। তার মা মানে আমার শাশুড়ি নাকি বলেছে আমার মেয়ের নাকি কিছুই হয়নি। আমার স্বামী আমাকে বলে তুমি বাবুকে উল্টাপাল্টা ওষুধ খাইয়ে নষ্ট করে ফেলতেছো। তো সে চিকিৎসা একেবারেই বন্ধ করে দেয়। শুধু তাই না, ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজে কথা বলতো। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে থাকতাম যেন সে বাহিরের দিকে নজর না দেয়। একাধিক মেয়েদের সাথে তার মেলামেশা ছিল। আমি বুঝতে পারতাম তার ফিজিক্যালি নিডটা বেশি, কিন্তু এটা জানতাম না সে এটা বাড়ানোর ঔষধ খায়। আমি যদি অসুস্থ থাকতাম তাকে বুঝিয়ে বলতাম আমাকে অন্তত আজকে রেহাই দাও, আজকে আমাকে মাফ করে দাও। তখন সে আমাকে অনেক বাজে বাজে গালিগালাজ করতো, আমাকে আচ্ছা মতো পিটাতো আর বলতো আমার কাছ থেকে দূর হ। আমার মেয়েটা শুয়ে এক পাশে কান্না করতো, কান্না করতে করতে খিঁচুনি এসে যেত, কিন্তু সে তার চাহিদা মেটাতে ব্যস্ত থাকতো। আমার বাচ্চাকে ঘুম পাড়াতেও দিত না, কোলেও নিতে দিত না, এমনকি সে নিজেও কোলে নিত না। আমি আমার অসুস্থ বাচ্চা নিয়ে একা একা বাজার করতাম, কোলে নিয়ে একা একাই রান্না করতাম। স্বামী হিসেবে তার কাছ থেকে একটুও সাহায্য পেতাম না। কিছুদিন পর আমার স্বামী এসে আমাকে বলতেছিল আমি জবের জন্য এক জায়গায় যাব, কিছুদিন সময় লাগবে, 10-12 দিন। তারপর তার কথা মতো সবকিছু গোছগাছ করে তাকে বিদায় দিলাম। এটাই হয়তো শেষ বিদায় ছিল। আমি জানতাম না যে সে তার পরকীয়া প্রেমিকার সাথে আমাকে আর আমার বাচ্চাকে রেখে একেবারেই চলে যাচ্ছে। যাওয়ার পর থেকে এখন সে পুরোপুরি নিখোঁজ প্রায় 1 মাস ধরে। আমার বাচ্চাটার বয়স এখন 17 মাস। সে হাঁটতেও পারে না, বসতেও পারে না, আবার কথাও বলতে পারে না। যতটুকু বুঝতে পারি চোখেও কম দেখে। আমার মেয়েটা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সে তার বাবাকে অনবরত বাবা বাবা বলে ডাকে। আমার স্বামীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি আপনাকে কোনোদিন মাফ করতে পারবো না। আপনি আমাকে খুব বাজেভাবে ঠকিয়েছেন, সাথে আমার মেয়ের জীবনটাও শেষ করে দিয়েছেন। যেখানে আমার মেয়ের এখন হেঁটে বেড়ানোর কথা ছিল, আর আজকে আমি অসুস্থ বাচ্চাকে বাসায় রেখে সারাদিনের জন্য বাইরে জব করতে যাই। আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যে আল্লাহ, যে আমাকে আর আমার সন্তানকে এভাবে ঠকিয়েছে তার পরিণতি তুমি আমাকে দেখিও, এতটুকুই চাওয়া। এতক্ষণ যে গল্পটা আপনারা শুনলেন, এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। এই গল্পটা একটা অভাগী আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।